তো আজকে আমরা ক্লাস করব অ্যাভারেজের রেশিওর কোয়ান্টাম ক্যাটের যে লেভেল 1 সিরিজ আছে সেই সলিউশন সিরিজ চলছে। সেই প্লেলিস্টটা তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। ওখানে কোয়ান্টাম ক্যাটের রেশিও চ্যাপ্টারের লেভেল 1 এর অঙ্কগুলো আমি করাচ্ছি। তো আজকে আমরা পড়ব অ্যাভারেজ। অ্যাভারেজ কি? তো অ্যাভারেজ কি? একটা সেটে যদি অনেকগুলো ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোর যদি আমরা সমষ্টি নিয়ে এবং যতগুলো ভ্যালু আছে সেটাকে যদি আমরা ডিভাইড করে দিই, সেটাকে আমরা বলছি অ্যাভারেজ, বা বাংলায় যেটাকে বলছি আমরা গড়। এখানে সেটটা আমি নিয়ে নিয়েছি। এখানে কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা নাম্বার আছে। এই 8টা নাম্বারের এখানে বিভিন্ন নাম্বার আছে, 10 5 7 6 12 6, আবার এক ধরনের নাম্বারও আছে দুটো, 7 আর 2। তো এই 8টা নাম্বারের অ্যাভারেজ আমরা কি করে পাবো? এই সবগুলোকে আমরা যোগ করে দেবো এবং ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করবো? যে কটা নাম্বার আছে 8 দিয়ে। তাহলে এটা কি হবে? 55। তাহলে 55/8 কত হবে? এটা তাহলে 6.8, তাই তো। তো এই নাম্বারগুলোর অ্যাভারেজ আমরা পেয়ে গেলাম 6.8। এবার এখানে এটার মানেটা কি? অনেকগুলো একটা সেটে যদি অনেকগুলো নাম্বার থাকে, তার অ্যাভারেজ আমরা যদি পেয়ে যাই, তাহলে সেই অ্যাভারেজ থেকে আমরা কি বুঝতে পারি? যে ওই সেটে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 6.8-এর কাছাকাছি। এখানে দেখো 5 7 6 6 7 এগুলো কি 6.8-এর কাছাকাছি, কিন্তু 10 আর 2টা এই নাম্বারে, এই দুটো নাম্বারে কিন্তু অ্যাভারেজটা সেরকম ইম্প্যাক্ট করেনি। তার মানে অ্যাভারেজ বলতে কি বুঝি আমরা? কেন্দ্রীয় মানটা, মোটামুটি যেই মানটা সবার সবার ক্ষেত্রে আছে সেটাকেই আমরা বলছি গড় মান। যেরকম একটা ক্লাসে যদি আমরা ধরে নিই যে ক্লাস 7-এ যে কটা স্টুডেন্ট আছে তাদের গড় বয়স হচ্ছে 15। তার মানে কি মোটামুটি অনেকেরই বয়স 15, হয়তো 2-1জন হতে পারে তাদের বয়স একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে, কিন্তু তাদের গড় বয়স কত? 15। এবার আমরা যদি কতগুলি কনসিকিউটিভ নাম্বারের গড় বের করতে চাই, যেরকম যদি প্রথমে তিনটে নাম্বার নিই 7 8 9, তাহলে এর অ্যাভারেজ কত হবে বলো তো? 8 9 16, 16 আর 7 24। 24 কটা নাম্বার আছে? তিনটে। তাহলে এটা কত হয়ে গেল? 8। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এর মিডিল ভ্যালুটাও কিন্তু 8, তাই তো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই, 7 8 9 10। এর যদি আমরা গড় নিই চারটে নাম্বারে, তাহলে কত হবে? এখানে হয়েছিল 24 আর এখানে 34 বাই কটা নাম্বার আছে? 10টা নাম্বার, চারটে নাম্বার। তাহলে এটা কত হয়ে যাবে? 8 দেখলাম আমরা 8.5। এবার আচ্ছা, এটা ঠিক করে লিখে নিয়েছি। তাহলে এটা হয়ে যাবে 8.5। তাহলে এই চারটে নাম্বারের গড় কত হলো? এটা কিন্তু কনসিকিউটিভ নাম্বার, তাই তো। 7 8 9 10 পরপর নাম্বারগুলো। তো এর গড় পেলাম আমরা 8.5। এবার এখানে দেখো, এখানে মিডিল নাম্বার তো দুটো। ইভেন নাম্বার যখন থাকে তখন মিডিল নাম্বার কটায়? দুটো হয়। এই দুটো নাম্বারের গড় কত? 8 আর 9, 8 যোগ 9/2 ইকুয়াল টু 17/2, তার মানে 8.5। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিল ভ্যালুগুলোর গড় যেটা, পুরো সেটটার গড়ও সেইটা। অ্যান্ড আগে আমরা কি দেখলাম? যেটা নিয়েছিলাম 7 8 9, সেখানেও আমরা দেখছিলাম সেটার গড় আমরা দেখছিলাম 8। তাহলে সেখানেও আমরা দেখলাম যে মিডিল যে টার্মটা সেটাই হচ্ছে পুরো সেটের গড়ের সমান, তাই তো। তাহলে এখানে আমরা বলতে পারি যে অনেকগুলো কনসিকিউটিভ নাম্বার থাকলে তাদের যে মিডিল টার্মটা হবে সেটা ইভেন নাম্বার হলে দুটো হবে অ্যান্ড অড নাম্বার হলে একটা হবে। তো সেই মিডিল টার্মটা যেটা যদি অড নাম্বার হয় তাহলে একটাই হবে, সেটাই হয়ে যাবে অ্যাভারেজ। এবং ইভেন নাম্বার হলে সেই দুটো মিডিল নাম্বারের অ্যাভারেজটাই হবে পুরো সেটের অ্যাভারেজ, তাই তো। তো এরকম টাইপের অঙ্ক আমরা পরে করব, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। তো এরপর অ্যাভারেজের কি যে প্রপার্টিটা আসবে। এবার অ্যাভারেজের যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাভারেজ সবসময় যে হাইয়েস্ট ভ্যালু এবং যে লোয়েস্ট ভ্যালু তার সবসময়, এখানে আমরা অ্যাভারেজের কত দেখেছিলাম? 6.8। সবসময় হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড লোয়েস্ট ভ্যালুর মধ্যেই থাকবে, কখনো লোয়েস্ট ভ্যালুর নিচে হবে না এবং হাইয়েস্ট ভ্যালুর বাইরে হবে না। কখনো বেশি হবে না এবং লোয়েস্ট ভ্যালুর কখনো কম, একটা অ্যাভারেজ কখনো হবে না। এটা একটা কমন কনসেপ্ট। এবার কতগুলো অ্যাভারেজের বেসিক ফর্মুলা আছে যেগুলো আমি আগে এক্সাম্পল দিয়ে বোঝাবো। যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা যদি এন নাম্বার, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস নিই, যেরকম এখানে আমি যদি 1 2 3 4 5 6 7 নিই, তাহলে এই 7টা সংখ্যার গড় কত হবে? 7 6 13, 13 5 18, 22 23 24 25 26 27 28, 28 বাই কটা নাম্বার আছে? 7। তার মানে অ্যাভারেজ কত হলো? 4। ঠিক আছে। এইবার এইখানে কটা নাম্বার আছে? এখানে আছে 7টা নাম্বার। এবার 7 + 1/2 যদি আমরা করি, তাহলেও কি পাবো আমরা? তাহলে তো 4 পাবো, 8/2 4 পাবো, তাই তো। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল নিই। এরকম আমি যদি আরেকটা সেট নিয়ে নিই, 1 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা নাম্বারের যদি আমরা অ্যাভারেজ নিই, কত হবে? 55। 55 কটা নাম্বার আছে? 10টা। তার মানে এটা কত হয়ে যাবে? 5.5 হয়ে যাবে এটার অ্যাভারেজ। এবার এটা কটা নাম্বার আছে আমরা জানি? এবার নাম্বার কটা আছে? 10টা। এবার যদি আমি 10 + 1/2 করি, তাহলে এটা কত হয়ে যাবে? 11/2, যেটার মানও হবে কত? 5.5। তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই দেখতে পেলাম কি, আমরা যতগুলো ন্যাচারাল নাম্বারস নেব সেই নাম্বারটা +1/2 যদি আমরা করি, তাহলে পুরো
সেটের অ্যাভারেজটা আমরা পেয়ে যাচ্ছি। ইন্ডিভিজুয়ালি যোগ করে তারপর আমাদের নাম্বার যে কটা নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করার প্রয়োজন পড়ছে না। আমরা যদি ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ নিতে চাই তাহলে যে কটা নাম্বার আছে সেটাকে আমরা 1 দিয়ে যোগ করব, তারপর সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা পুরো সেটের অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। তাহলে এটা কোন জিনিসের, তাহলে এটা কোন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে? ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। এখানে আমরা ফার্স্ট 10টা ন্যাচারাল নাম্বারস নিলাম, আগেরটা আমরা কটা ন্যাচারাল নাম্বারস নিয়ে নিয়েছিলাম? ফার্স্ট 7টা, তাই তো? তো আমরা যে কটাই ন্যাচারাল নাম্বার ফার্স্ট থেকে, কিন্তু সেটা অলওয়েজ হবে ফার্স্ট থেকে, 1 থেকে। তো এবার যদি আমাদের কোশ্চেন দেয়, তো এই কোশ্চেনটা যদি আমাদের দেয় যে ফার্স্ট 55টা ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ ফাইন্ড করে দিই, তাহলে কি আমরা 1 2 3 4 থেকে পুরো 55 পর্যন্ত লিখে সেটা যোগ করে তারপর সেটাকে 55 দিয়ে ডিভাইড করব? না, আমরা কি করে করব? আমরা একটু আগেই শিখলাম কি করে করব। নাম্বার কটা আছে আমাদের ন্যাচারাল নাম্বার? 55। তাহলে 55 প্লাস 1/2 কত হয়ে যাবে? 56/2, যেটা হয়ে যাবে 28। তাহলে ফার্স্ট 55টা ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ কত হয়ে গেল? তাহলে 28। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের গড় হলো n প্লাস 1/2 অলওয়েজ। ঠিক আছে, এবার যদি আমি 1 3 5 7 9, আচ্ছা এটা আমি কি নিয়েছি সবাই বুঝতে পারছো, এটা ফার্স্ট 1 2 3 4 5, ফার্স্ট 5টা অড নাম্বারস আমি নিয়েছি। তাহলে এই ফার্স্ট 5টা অড নাম্বারসের অ্যাভারেজ কত হবে? এখানে 7 9 16, 16 আর 5 21, আর এটা 4 কত? 25। তাহলে কটা নাম্বার আছে? 5টা। তাহলে 25/5 কত হয়ে যাবে? 5। এবার ফার্স্ট কটা অড নাম্বার নিয়েছিলাম আমরা? 5টা। তাহলে এখানের অ্যাভারেজ হয়ে গেল 5টা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি দিই 1 3, আচ্ছা এত পর্যন্তই নিয়েছিলাম, তারপরে যদি আরেকটা আমি অ্যাড করে দিই, তাহলে কত হয়ে যাবে? এখানে হয়েছিল 25/5, আচ্ছা এখানে হয়েছিল 25 অ্যান্ড এখানে 11 জুড়লো, তাহলে কত হলো? 36। অ্যান্ড কটা অড নাম্বারস নিয়েছি? আগে নিয়েছিলাম 5টা আর এখন একটা জুড়লো, তার মানে এখন নিয়েছি আমরা 6টা। তাহলে এখানে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায়? 6টা অ্যাভারেজ ফার্স্ট 6টা অড নাম্বারস, কিন্তু এটা খেয়াল রাখো এটা কি হচ্ছে? এটা অড নাম্বারস। তো ফার্স্ট 5টা, এই ফার্স্ট 6টা অড নাম্বারস নিয়ে যদি আমরা তার অ্যাভারেজ বের করি তাহলে কত পেলাম? 6। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে যেতে পারবো? এন ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ হলো n প্লাস 1/2, এটা কিন্তু হোল হবে, হ্যাঁ পুরো n প্লাস 1 হবে, তারপর 2 হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট n অড নাম্বারস হয়ে যাবে n। ঠিক আছে, ফার্স্ট যদি আমরা n ইভেন নাম্বারস নিয়ে নিই, যেরকম একটা এক্সাম্পলে যদি আমি 2 4 6 8 এই 4টে ইভেন নাম্বার নিয়ে নিই, তাহলে এর অ্যাভারেজ কত হবে? 8 আর 6 14, 18 19 20, 20 বাই কটা নাম্বার আছে? 4টে। তার মানে এর অ্যাভারেজ কত হয়ে গেল? 5। নাম্বার কটা ছিল? ইভেন 4টে। তার মানে 4টে যদি হয় এখানে 5টা হয়ে গেল, তার মানে কি 4 প্লাস 1 হয়ে গেল। আচ্ছা সেকেন্ড যদি একটা এক্সাম্পল নিই 4 6 8, এটা আরেকটা বাড়িয়ে দিই, এটা কত হয়ে গেল? এটা 8 10 যোগ করলাম মানে 30। অ্যান্ড এটা কটা নাম্বার আছে? কটা ইভেন নাম্বার আছে এখানে? 5টা। তাহলে এটা হয়ে গেল কত? 6। এটা কটা ছিল? 5টা, হয়ে গেল কত? 6। তার মানে এখানে আমরা বলতে পারি কত হয়ে গেল? একটা নাম্বার বেড়ে গেল, সেটাই হয়ে গেল অ্যাভারেজ 5 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে ফার্স্ট যদি n নাম্বারস আমরা n ইভেন নাম্বারস নিয়ে নিই তাহলে সেটার অ্যাভারেজ হয়ে যাবে n প্লাস 1। তাহলে আমরা এই 3টে ফর্মুলা পেয়ে গেলাম, যেখান থেকে যদি আমাদের অনেক বড় সংখ্যার ফার্স্ট n, মানে এখানে যদি দেয় যে ফার্স্ট 55 ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ ফাইন্ড করতে, তাহলে আমরা বার করতে পারবো। 55 হোক 65 হোক, যে যত বড়ই সংখ্যা দিক না কেন আমরা এই ফর্মুলা দিয়ে অ্যাভারেজ ফাইন্ড করতে খুব সহজেই পারবো। এখানে যদি বলে ফার্স্ট 20টা অড নাম্বারের অ্যাভারেজ বার করতে, তাহলে সেখানে কী হয়ে যাবে? 20 হয়ে যাবে। এখানে যদি বলে যে ফার্স্ট 30টা ইভেন নাম্বারসের অ্যাভারেজ বার করতে, তাহলে সেটা কী হয়ে যাবে? 30 প্লাস 1, তার মানে 31। ঠিক আছে, এবার ধরা যায় একটা ফ্যামিলিতে 4 জনের এজ হচ্ছে 20 21 22 23, এটা পরপরই ধরলাম বোঝার সুবিধার জন্য। তো এই 4 জনের বয়সের অ্যাভারেজ কত হবে? 20 আর 21 হচ্ছে 41, 41 আর 22 হচ্ছে কত? 63, 63 আর 23 হচ্ছে 86, 86। আর কতজন আছে ফ্যামিলিতে? 4 জন। তো এদের বয়সের অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে তাহলে? 21 পয়েন্ট কত হচ্ছে এটা? 5, তাই তো? তো এবার যদি আমরা প্রত্যেকের বয়স মানে 4 বছর পর যদি আমরা এগোই, 4 বছর যদি আমরা এগোই, তাহলে প্রত্যেকের বয়স কত কত করে বাড়বে? 4 বছর করে বাড়বে, তাই তো? তাহলে প্রত্যেকের বয়সে যদি 4 বছর করে বাড়ে, তাহলে বর্তমান মানে 4 বছর পরে তাদের বয়স কত কত হবে? 24, যার বয়স ছিল 20 তার বয়স হবে 24, যার ছিল 21 তার হবে 25, এবং 22 23টাও কত হয়ে যাবে? 26 আর 27। এইবার এদের বয়সের অ্যাভারেজ কত হবে? 24 25 কত হবে? 49, 49 প্লাস 26 কত হবে? 50 প্লাস 26 হয়ে যায় 76, তাহলে এটা হয়ে যাবে 75, 75 অ্যান্ড 27 কত হবে? 75 প্লাস 30 হয়ে যায় হচ্ছে 105, কিন্তু আমাদের 3 বাদ যাচ্ছে, তার মানে হয়ে যাবে এটা 102। আর কটা নাম্বার আছে? 4টে, তাহলে এখানে কত হয়ে যাবে? 4 দুগুণে 8,
5.5, তাহলে এখানে কি হয়ে গেল 25.5। এবার আমরা দেখতে পেলাম 4 বছর যদি বাড়ে তাহলে প্রত্যেকে যে কজন আছে প্রত্যেকের বয়স 4 বছর বাড়ছে। এইবার তোমরা দেখে নাও 25.5 আর আগে ছিল 21.5, তাহলে অ্যাভারেজটাও কত ইনক্রিজ হলো? 4 ইনক্রিজ হলো না, তাই তো? তাহলে একটা সেট অফ ডেটাতে যদি প্রত্যেকটা নাম্বারের ভ্যালু একটা সার্টেন ভ্যালু একটা নির্দিষ্ট নাম্বারে ইনক্রিজ হয়, যদি বৃদ্ধি পায়, তাহলে অ্যাভারেজটাও কত বৃদ্ধি পাবে? যেই নাম্বারে প্রত্যেকটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে অ্যাভারেজটাও সেই ভ্যালুতে বৃদ্ধি পাবে। তাহলে এবার যদি আমরা ধরি যে একটা এরকম সেট আছে এ বি সি ডি, যদি এদের অ্যাভারেজ আগে যদি এদের অ্যাভারেজ ক্যাপিটাল এ হয় এবং পরে যদি এদের প্রত্যেককে 4 বাড়ানো হয়, তাহলে এদের নতুন অ্যাভারেজ কী হয়ে যাবে? A+4। এর যদি আমরা নিউ অ্যাভারেজ ধরি তাহলে সেটা কী হয়ে যাবে? আগের অ্যাভারেজের সাথে +4 করে নেব। +4টা +5ও হতে পারে, যে কোনো নাম্বার, মানে যেই নাম্বারটা বাড়বে প্রত্যেক সংখ্যায় যদি একই নাম্বার বাড়ে। এইবার ABCD আছে, এবার এর যদি 4, এর যদি 3 বা এর যদি 2, ওর যদি 1 বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। কখন প্রযোজ্য হবে? যখন একটা সেট অফ ডেটাতে প্রত্যেকের নাম্বারই সার্টেন নাম্বার একটা নির্দিষ্ট সংখ্যায় বাড়বে, তখন অ্যাভারেজটা সেই সংখ্যায় বাড়বে। যেরকম আমরা আগের এক্সাম্পলেই এজের যে এক্সাম্পলটা দেখলাম, সেখানে দেখতে পেলাম যে প্রত্যেকের বয়স 4 বছর করে বেড়েছে, তাই জন্য অ্যাভারেজটাও কত বাড়লো? 4 বছর বাড়লো। আগে ছিল 21.5, এখন হলো 25.5। 21, 20, 21, 22 অ্যান্ড 20 কত ছিল? 3 ছিল না? যাই হোক, যাই থাকুক, এটা যদি আমরা 2 বছর আগে নিয়ে চলে যাই, -2 করি, প্রত্যেকের বয়স যদি আমরা 2 বছর আগে নিয়ে চলে যাই, তাহলে এর বয়স কত হবে? 18, এর বয়স কত হবে? 19, এর বয়স 20 অ্যান্ড এর বয়স কত? 21 হবে। তাহলে এখন অ্যাভারেজ কত হবে? এখানে 18 আর 19 কত হবে? 18 আর 20 হয়ে গেলে কত হয়? 18 আর 20 হয়ে গেলে হয়ে যায় 38, তাহলে 19 হয়ে গেলে কত হবে? 37। 37 অ্যান্ড 20 কত হয়ে যায়? 57। 57 প্লাস 21 কত হয়ে যায়? 78। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি কত হয়ে যাবে? 19.5। আমরা জানি 19 4 19-এ কত? 76। তাহলে 2 এর পর 0 বসলে 5, তাহলে এখানে হয়ে গেল 19.5। তাহলে দেখো প্রত্যেকের বয়স কত ইনক্রিজ হয়েছিল? 2 বছর আছে। এইখানে অ্যাভারেজ কত বেরিয়েছিল? 21.5। আর 2 বছর যদি আমরা এটা ইনক্রিজ না, 2 বছর যদি আমরা কমিয়ে দিই, তাহলে অ্যাভারেজটা কত কমে গেল? দেখো 21 আর 21.5 ছিল, এখন হয়ে গেল 19.5। তাহলে অ্যাভারেজটাও -2 হয়ে গেল না? অ্যাভারেজটাও 2 কমে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেরকম আমরা প্লাসের ক্ষেত্রে দেখেছিলাম, যদি মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রেও যেই সংখ্যাতে মাইনাস হয়েছে সব নাম্বারেজটাও সেই সংখ্যাতেই মাইনাস হবে। ঠিক আছে? তাহলে ওইখান থেকে আমরা কি ফর্মুলায় চলে এলাম যে একটি সেটে যদি প্রতিটি পরিমাণ একটি নির্দিষ্ট মান x দ্বারা বৃদ্ধি, হ্রাস, গুণ, ভাগ করা হয়, তবে নতুন গড়টিও সেই x দ্বারাই বৃদ্ধি, হ্রাস, মানে বৃদ্ধি পেলে বৃদ্ধি, হ্রাস পেলে হ্রাস, গুণ পেলে গুণ এবং ভাগ পেলে ভাগ হবে। মানে আগের অ্যাভারেজ যদি হয়, এখনের অ্যাভারেজ কী হবে? সেটা যদি x দিয়ে বৃদ্ধি পায়, তাহলে এখনের অ্যাভারেজ হবে a+x। যদি x দ্বারা যদি হ্রাস হয়, মানে x যদি হ্রাস হয়ে যায়, তাহলে এখনের অ্যাভারেজ হবে আগের অ্যাভারেজ থেকে x মাইনাস দিলে যেটা, সেরকম গুণ যদি হয়ে যায় x, তাহলে এখন নতুন অ্যাভারেজ কত হবে? a গুণ x, যদি আগের অ্যাভারেজ a হয়, এবং ভাগ কত হয়ে যাবে? আগের অ্যাভারেজ যদি a হয়, তাহলে নতুন অ্যাভারেজ হয়ে যাবে a ভাগ x। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কনসেপ্ট যেখান থেকে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। আচ্ছা, এবার যদি আমরা একটা অঙ্ক নিয়ে নিই, অঙ্কে কী বলেছে? দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 24। 20টা নাম্বার আছে, সেই 20টা নাম্বারের অ্যাভারেজ কত? 24। আচ্ছা, এখানে বাংলাতেও আছে, এবং ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 8। প্রত্যেকটি নাম্বার যদি 8 দ্বারা বৃদ্ধি পায়, হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ? নতুন অ্যাভারেজ কত হবে? তাহলে একটু আগেই আমরা যেটা পড়লাম, আমরা এটা 2 সেকেন্ডেই করে নিতে পারবো। আগের অ্যাভারেজ কত ছিল? 24। নতুন কত? আচ্ছা, এটা আমি বাংলায় নিলাম, ইংলিশেও দুটোতেই যেহেতু আছে। আচ্ছা, আগের অ্যাভারেজ ছিল 24। প্রত্যেকটা নাম্বার, এই ইচ কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাম্বারে কিন্তু বৃদ্ধি পেতে হবে, তবেই নতুন অ্যাভারেজটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? প্রত্যেকটা নাম্বার যদি কত দিয়ে বৃদ্ধি পেয়েছে? 8 দ্বারা বৃদ্ধি পায়, তাহলে নতুন অ্যাভারেজ কত হবে? এটার সাথে কত যোগ করে দেবো? আমরা 8 যোগ করে দেবো, তাহলে নতুন অ্যাভারেজ হয়ে গেলো 32। ব্যাস, 2 সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে? এটা সাবট্রাকশন দিয়েও দিতে পারে, যদি প্রত্যেকটি সংখ্যা 8 দ্বারা হ্রাস হয়, তাহলে নতুন অ্যাভারেজ কত হয়ে যেত? সেখানে 24 - 8 মানে 16 হয়ে যেত। তাহলে এই অঙ্কগুলো আমরা ওই ফর্মুলা থেকে খুব সহজেই করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমরা ফার্স্টে জেনেছিলাম যে ফার্স্ট এনটা ন্যাচারাল নাম্বারসের গড় কত, মানে 1 2 3 4 থেকে যে কটা ন্যাচারাল নাম্বার যদি এন পর্যন্ত থাকে, তাহলে তার গড় কত? তাহলে তার গড় কত দিয়ে জেনেছিলাম আমরা? n + 1/2, তাই তো? এইবার আমরা এখানে যদি আমি যে কোনো নাম্বার থেকে, মানে 1 থেকেই নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা সংখ্যা থেকে যদি আমি পরপর সংখ্যাগুলো নিয়ে নিই, যেরকম, আচ্ছা ফার্স্ট এবার যে কোনো একটা সংখ্যা থেকে তার পরের যদি কটা সংখ্যা নিই, যেরকম 4 থেকে যদি নিই, 4 5 6 7 8, এই 4টে কটা নিলাম? 5টা।
এই চারটে সংখ্যা এই পাঁচটা সংখ্যার অ্যাভারেজ কত হবে? 8 7 15, 15 আর 6 21, 21 আর 5 হচ্ছে 26 আর 4 30। 30 কটা সংখ্যা আছে? 5টা। তাহলে এর গড় কত হয়ে গেল? 6। ঠিক আছে, এইবার আচ্ছা এই অ্যাভারেজ হলো 6। তাহলে এবার এর অ্যাভারেজ যদি 6 হয় তাহলে এটাকে আরেকভাবে আমরা লিখতে পারি। এর লাস্ট সংখ্যাটা কত আছে? 8, ফার্স্ট সংখ্যাটা আছে 4। এবার বলো তো 4 যোগ 8/2 কত হবে? এটাও তো 6 হয়ে যাবে না? 12/2 6। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যেরকম একটু বড় সংখ্যার এক্সাম্পল নিই, যেরকম 20 থেকে যদি বলি, 20, 21, 22, 23, চারটেই নিচে। এই চারটে সংখ্যার যদি অ্যাভারেজ বার করি কী হবে? এগুলোকে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, ফার্স্টে ফান্ডামেন্টাল মেথডটাই করি। 23 22 কত হয়? 23 22 হয়ে যাবে 45 আর 21 কত হয়ে যাবে? 66। 66 প্লাস 20 কত হয়ে যাবে? 86। 86 কটা আছে? চারটে সংখ্যা আছে, তার মানে এখানে হয়ে গেল 21.5, তাই তো? তো এইখানে কত হলো? 21.5। এবার এখানে ফার্স্ট সংখ্যাটা কত আছে? 20। লাস্ট সংখ্যাটা কত আছে? 23। তাহলে এইটা যদি ডিভাইডেড বাই 2 করি কত হচ্ছে? 43/2। 43/2 কত হচ্ছে? 21.5। তাহলে এখানেও আমরা দেখলাম 21.5ই হয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা গেল? যে কোনো কনসিকিউটিভ নাম্বারগুলোর অ্যাভারেজ কী হবে? ফার্স্ট নাম্বারটা প্লাস লাস্ট নাম্বারটা ডিভাইডেড বাই 2, তাই তো? দুটোর ক্ষেত্রেও আমরা তাই দেখতে পেলাম, দুটোর ক্ষেত্রেই আমরা তাই দেখতে পেলাম। তাহলে এর ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে? ফার্স্ট নাম্বার যোগ লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। ঠিক আছে। আচ্ছা, একটা ক্লাসে 4টে সেকশন আছে। 4টে সেকশনে যতজন স্টুডেন্ট আছে তাদের গড় এজ আমরা নিয়ে নিয়েছি। সেকশন এতে 30 জন স্টুডেন্ট আছে, তাদের গড় এজ হচ্ছে 15। সেকশন বিতে 20 জন আছে, তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 16। সিতে কতজন আছে? 15, তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 14। এবং ডিতে 25 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 12। তাহলে এই রোটা কি? এই রোটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড এই রোটা হচ্ছে তাদের গড় এজ। ঠিক আছে, গড় বয়স। তাহলে এখান থেকে যদি আমাদের ফাইন্ড করতে দেয় প্রত্যেকটা স্টুডেন্টের গড় এজ কত হবে, তাহলে এটা আমরা কি করে ফাইন্ড করব? যে ক্লাস সেকশন এর সমস্ত স্টুডেন্টের টোটাল এজ কী করে পার করব? 30 গুণ 15 করে। মানে যতগুলো না একটা স্টুডেন্ট, মানে গড় এজ যদি 15 হয় তাহলে সবার, আচ্ছা আমরা অ্যাভারেজ কী করে পাই? আমরা অ্যাভারেজ কি? অ্যাভারেজ হচ্ছে সাম বাই নাম্বার, তাই তো? সাম অফ কি? যে কটা সাম অফ ভ্যালুস, অ্যান্ড এটা হচ্ছে নাম্বার অফ ভ্যালুস, যে কটা ভ্যালু আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সাম কী করে পেয়ে যাব? অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ ভ্যালুস। এইভাবেই তো আমরা করি, তাই তো? এইভাবেই আমরা ছোটোবেলায় শিখে এসেছি। এখানে সামটা পেয়ে যাব 30 গুণ 15। পরের সামটা আমরা পেয়ে যাব কত? 20 গুণ 16। তারপরের সামটা আমরা পেয়ে যাব 15 গুণ 14। তারপরে সামটা পেয়ে যাব 25 ইন্টু 12। তার মানে টোটাল ক্লাস যেটা আছে তাদের তাদের টোটাল এজটা আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল ক্লাসের গড় এজ কী করে পাবো? নিশ্চয়ই যে কটা স্টুডেন্ট টোটাল আছে তাদেরই পেয়ে যাবো। টোটাল কটা স্টুডেন্ট আছে? 30 যোগ 20 যোগ 15 যোগ 25। তাই এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও পয়েন্টে কত আসবে। ঠিক আছে, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য এটা করলাম। ধরা যাক একটা কম্পিউটার সেন্টারে অনেকজন কম্পিউটার শেখে। সেখানে 10 জনের বয়স হচ্ছে 30-এর 10 জনের গড় বয়স হচ্ছে 30 এবং 40 জনের গড় বয়স হচ্ছে 15। কম্পিউটার তো সবাই শিখতে যায়, তাই আমরা বিভিন্ন বয়সে নিয়ে নিয়েছি। এবার এখানে যার 10 জন আছে তাদের গড় বয়স আমরা দেখছি 30 এবং 40 জন তাদের গড় বয়স হচ্ছে 15। এবার যে কম্পিউটার সেন্টারে টোটাল যে কজন আছে, টোটালের গড় বয়স কত? তাহলে আমরা এখানে বের করে নিই গড় বয়স কত। কতজন আছে? তাহলে এটা কত হলো? 300 আর এটা কত হলো? 600। তার মানে কত? 900/50। তার মানে এখানে হয়ে গেল 18। তার মানে আমরা দেখছি টোটাল যে গড় বয়সটা সেটা কিন্তু 15-র কাছাকাছি, সেটা 30-এর কাছাকাছি নয়। এইটা কেন হলো? এইটা হলো কারণ 15-এর ওয়েটটাই আমরা দেখছি বেশি, কিন্তু 15-এর ওয়েটটাই বেশি। 15 গড় বয়সেরই বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে আছে, যেটা আমরা দেখছি 40। 30 গড় বয়সের ছাত্রছাত্রী সেখানে অনেক কম 10। তার মানে ওয়েটেড অ্যাভারেজের গুরুত্বটা কি না, ম্যাক্সিমাম নাম্বারের যে ভ্যালুটা হবে সেটাই ওয়েটেড অ্যাভারেজের, মানে সেইটার ওয়েটটাই বেশি হবে। ওয়েটেড মানে কি? যার ওয়েট বেশি অ্যাভারেজে তার ওয়েটটাই ইম্প্যাক্ট করবে, এটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। কি বললাম আরেকবার বলি? ওয়েটেড অ্যাভারেজে যার যেই ভ্যালুগুলোর ওয়েট সব থেকে বেশি সেই ওয়েটটাই বেশি ইম্প্যাক্ট করবে, তাই তো? এটাই তো জেনারেল কনসেপ্ট। এবার আমরা এতক্ষণ ধরে ওয়েটেড অ্যাভারেজ যেইভাবে বার করেছিলাম আমরা কিন্তু সেইভাবে করব না। আমরা কিভাবে করব? এই অঙ্কটাতেই যদি আমি করি, ফার্স্ট যেই মেথডটা ছিল সেটা থেকেই আমি শর্টকাটটা বলবো। ফার্স্ট মেথডটা আমরা কি করেছিলাম? 10 গুণ 30 যোগ 40 গুণ 15 বাই 10 প্লাস, দেখো এখানে ওপর নিচে কি কি কাটছে? এখানে 0 0 কাটছে, এখানেও 0 0 কাটছে। আচ্ছা, এটা আমি একবার করি। আচ্ছা, এটা তাহলে হলো 10 × 30
প্লাস 40 ইন্টু 15, সেটাই হয়ে গেল। তো এবার যদি আমরা এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তাহলে 0 0 0 কেটে যাবে। এখানে টোটাল ওপরেরগুলো যদি আমরা যোগ করি তাহলে তো আমরা 0 পাবো একটা, এবং নিচেও একটা 0 পেলাম, তার মানে ওপরের সাথে নিচের একটা করে 0 কেটে গেল। তাহলে এখানে পেলাম কি, পেলাম 10 ইন্টু 30, 15 ইন্টু 40। তাহলে এটা যদি আমি ভালো করে উপরে লিখি তাহলে কি হয়ে যাবে, রিভাইজড ফর্মুলাটা 30 ইন্টু 1 যোগ 30 ইন্টু 1 প্লাস, এটা 15 ছিল, 15 ইন্টু 4। তাহলে কি দেখতে পেলাম যে যেই ওয়েটগুলো আছে সেই ওয়েটগুলোর ভ্যালুটা আমাদের লাগবে না, সেই ওয়েটগুলোর শুধুমাত্র রেশিওটাই লাগবে। এখানে দেখো 10-এর 1টা লেগেছে, 40-4টা লেগেছে, মানে 10:40 করে যেটা আমরা পাবো 1:4, শুধু সেই রেশিওটাই আমাদের লাগবে, ওয়েটগুলোর পুরো ভ্যালু আমাদের লাগবে না। তাহলে আমরা আগের এক্সাম্পলটা যেটা দেখেছিলাম, তাহলে এই এক্সাম্পলটা দেখো আমরা ওয়েটগুলো শুধু রেশিও নিয়েই পারবো, তাই তো। কী করে, এখানে 30:20, 15:25, তাহলে এটা কী হবে, রেশিওটা 6:4:3:5। তাহলে সেইভাবে 6 ইন্টু 15, 4 ইন্টু 60, সরি এটা, হ্যাঁ 4 ইন্টু 16, 3 ইন্টু 15 যোগ 5 ইন্টু কত 12, ডিভাইডেড বাই এটা যোগ করে দেবো 10, 13, 18, ঠিক আছে। তো এই আগেরটা আমরা যেইভাবে বার করেছিলাম, এই 30 গুণ 15, 20 গুণ 16, সেটার তুলনায় এটা অনেকটাই সোজা হলো। তো এটা কী হবে, 14.2 হবে এটা, ঠিক আছে। তাহলে ওয়েটেড অ্যাভারেজে আমরা ওয়েটগুলোর রেশিও নিয়ে অ্যাভারেজটা ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। একটা ক্লাসে যদি 52 জন টোটাল স্টুডেন্ট আমরা ধরি এবং 50 জন স্টুডেন্ট ম্যাথসে পেয়েছে 90 এবং 2 জন মাত্র স্টুডেন্ট ম্যাথসে পেয়েছে 30, তাহলে আমাদের যদি বার করতে দেয় যে টোটাল 52 জন স্টুডেন্ট ম্যাথসে গড়ে কত পেয়েছে, তাহলে কী করে বার করব। আমরা আগেই শিখেছি ওয়েটেড অ্যাভারেজ থেকে কী করে, ওয়েটেড অ্যাভারেজে আমরা কী করে অ্যাভারেজ বার করবো সেটা আমরা শিখেছি। আমরা যেটা বেসিক মেথডটা শিখেছিলাম, যেটা এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা বাই এই দুটো যোগ করে দেবো, যেটা যতগুলো ওয়েট আছে সেটা দিয়ে ডিভাইড করে দেবো। আরেকটা আমরা যেটা সহজ মেথড শিখেছিলাম যে ওয়েটগুলো রেশিও, কারণ ওয়েটগুলো রেশিওটাই আমাদের কাজে লাগবে, ওয়েটগুলো রিয়েল ভ্যালুটা আমাদের লাগবে না কাজে। তো ওয়েটগুলো এই ওয়েট দুটো রেশিও কী হবে, 25:1, 50:2, তাহলে এখান থেকে হয়ে যাবে 25:1। তাহলে 25:1 যদি হয় তাহলে 25-এর সাথে কোনটা রিলেট ছিল, 90টা, তাহলে 25:90 প্লাস 1:1, এর সাথে 2 এর সাথে কোনটা রিলেট ছিল, 3, তাহলে 1:3 ডিভাইডেড বাই 25 প্লাস 1, তার মানে 26। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 25 ইন্টু 90 কত হয়ে গেল, 2250 প্লাস 30 বাই 26, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 2280 বাই কত 26। এবার এটাকে দিয়ে যদি আমরা কাটাকুটি করি, প্রথমে তো 2 দিয়ে যাবে 1140 বাই 30, এবার 13 দিয়ে যদি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে অ্যাপ্রক্স কত হবে, অ্যাপ্রক্স এটা হয়ে যাবে, তাহলে অ্যাপ্রক্স 87.6, তার মানে অ্যাপ্রক্স কত হচ্ছে 88। তাহলে 88 এই সংখ্যাটা কার কাছাকাছি, 90-র কাছাকাছি। তাহলে আমরা দেখলাম যে এই যে দুজন স্টুডেন্ট 30 পেয়েছিল তার ইম্প্যাক্ট কিন্তু টোটাল অ্যাভারেজে পড়েনি। টোটাল অ্যাভারেজে কার ইম্প্যাক্ট করে পড়েছে না, বেশি সংখ্যক স্টুডেন্ট 50 জন স্টুডেন্ট যে 90 পেয়েছিল সেই ইম্প্যাক্টটাই পড়েছে অ্যাভারেজে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যত মার্কস পাবে বা তার যত ওজন হবে, যেটাই বার করতে দিক না কেন, ওয়েটেড অ্যাভারেজে ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে, ম্যাক্সিমাম ওয়েট যার হবে তার অ্যাভারেজে ওয়েটেড অ্যাভারেজের ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে।